ট্রাম্পের সাম্প্রতিক কিছু কাজকর্ম আর ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি নিয়ে এটা একটা ছোট্ট আলোচনা, বুঝলেন? দেখুন, সূত্রগুলো ডোনাল্ড ট্রাম্পের কিছু সাম্প্রতিক একটু ভাবনার মতো আচরণ আর ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতি নিয়ে কথা বলছে, যা কিন্তু দুনিয়া জুড়ে নীতি নির্ধারকদের বেশ ভাবাচ্ছে। তো এখানে আমরা তিনটা মূল বিষয় নিয়ে একটু বলি। প্রথমত, ট্রাম্পের কিছু কাজ, যেমন ধরুন সোশ্যাল মিডিয়ায় অদ্ভুত সব পোস্ট দেওয়া বা প্রতিরক্ষা মন্ত্রণালয়কে যুদ্ধ মন্ত্রণালয় বলার প্রস্তাব বেশ আলোড়ন ফেলেছে। বুঝতেই পারছেন, এই নাম বদলের প্রস্তাবটা পেন্টাগনের যা এতদিনকার রীতি তার থেকে একেবারে আলাদা, আর এটা হয়তো একটা বেশ আক্রমণাত্মক বিদেশ নীতির দিকেও ইশারা করতে পারে। দ্বিতীয়ত, ইউক্রেন যুদ্ধের রাশিয়া কিন্তু এখন যেটুকু দখল করে আছে, লুহানস্ক, দনেৎস্ক, জাপোরিজিয়া, খেরসন, তাতেই খুশি নয়। তারা যুদ্ধ থামাতে আরও দুটো প্রদেশ চাইছে, মিকোলাইভ আর ওদেসা। আবার অন্যদিকে ইউক্রেন এখনকার সীমান্ত মানতে রাজি হলেও ন্যাটোর কাছে নিরাপত্তার গ্যারেন্টি চাইছে। ফলে আলোচনাটা আরও প্যাঁচালো হয়ে যাচ্ছে। আর সবশেষে ইউক্রেনকে জরুরি সামরিক সাহায্য দিতে ফ্রান্সের নেতৃত্বে ২৬টা দেশ মিলে একটা জোট, কোয়ালিশন অফ দ্য উইলিং, গড়ে তুলেছে। কিন্তু ট্রাম্প যদি আবার ক্ষমতায় ফেরেন, সেই সম্ভাবনা আর তার ভবিষ্যৎ নীতি নিয়ে একটা অনিশ্চয়তা তো আছেই। তাই আমেরিকার ভূমিকা আর এই জোট কতটা কার্যকর হবে তা নিয়ে এখন প্রশ্ন উঠছে। আসলে এই ঘটনাগুলো ট্রাম্পের সম্ভাব্য নীতির প্রভাব আর ইউক্রেনের ভবিষ্যৎ ঘিরে যে একটা অস্থিরতা চলছে সেটাকেই স্পষ্ট করে তুলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত কয়েকদিনে তার সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত পোস্টগুলো শেয়ার করেছেন, সেই পোস্টগুলো দেখলে মনে হবে যে তিনি আসলে নিজে শেয়ার করেছেন নাকি তার এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো হ্যাক করে অন্য কেউ শেয়ার করলো, এরকম একটা বিষয় মনে হবে। আবার তিনি গত কয়েকদিনে যে সমস্ত কথাবার্তা বলেছেন সেগুলো শুনলে মনে হবে যে আসলে ট্রাম্প কি বলতে চাইছেন, কি করতে চাইছেন। আমেরিকার অনেকেই নিয়ে প্রশ্ন তুলছেন, সে কিন্তু আমেরিকার বাইরেও বিভিন্ন ধরনের প্রশ্ন আছে যে ট্রাম্প আসলে পাগলামি করতেছে। অনেকে বলছেন ট্রাম্পের মাথা ঠিক নেই, অনেকে বলছেন ট্রাম্প যা করতেছে সে আসলে অনেক গভীর চিন্তা ভাবনা করে করতেছে। আমরা এটা নিয়ে একটু আলোচনা করব এবং আমাদের আজকের আলোচনার বেশিরভাগ বিষয় থাকবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ অবস্থাকে মানচিত্র, রাশিয়া কোথা থেকে কতটুকু চাইছে, ইউক্রেন কোথা থেকে কতটুকু দিতে চাইছে, ইউক্রেনকে যারা সাপোর্ট দিবে তারা কি ধরনের সাপোর্ট নিয়ে উপস্থিত হয়েছে এবং শেষ পর্যন্ত এটা কোথায় গড়াবে। আপনাদের প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন বা সম্পূরক, এবং এটার সাথে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে, অ্যাড করার কিছু থাকে, তাহলে অবশ্যই আপনারা সংযোজন করবেন। দেখুন, ট্রাম্পের সোশ্যাল মিডিয়াটা আমরা যদি একটু ঘাঁটি, সেখান থেকে আসি শুরুর দিকে। একেবারে সে তার সোশ্যাল মিডিয়ার, তার ট্রুথ সোশ্যাল থেকে যদি আমরা দেখি, দেখুন এখানে সে এই তিন দেশের নেতার ছবি সহ সে পোস্ট করেছে এবং বলেছে যে মোদি অর্থাৎ রাশিয়ার প্রেসিডেন্ট এবং ভারতের প্রধানমন্ত্রী, এরা দুজন গভীর এবং এটাকে ডার্ক অন্ধকার চীনের সাথে তারা চীনের মধ্যে হারিয়ে গেছে, অর্থাৎ চীন তাদেরকে গ্রাস করেছে বা তারা চীনের মধ্যে নিজেদের অস্তিত্বকে হারিয়ে ফেলেছে। তারপরে সে বলেছে, ঠিক আছে, তোমরা চীনের সাথে গিয়ে তোমাদের অর্থনৈতিক উন্নতি এবং প্রসপ্যারিটি করো, সেই রকম একটা কথা বলেছে। এটা সে পোস্ট করেছে। এখন তার এই পোস্ট দিয়ে আসলে সে কি বোঝাতে চাইছে? এই যে চীনের সাথে রাশিয়া এবং ভারতের বন্ধুত্ব, সেই বন্ধুত্বটাকে এরকমভাবে যে আমি কারোর সাথে প্রেম করেছিলাম, সে আমাকে ছ্যাঁকা দিয়ে অন্য কারোর সাথে গিয়ে এখন প্রেম করছে, সেই ছবি দেখে এবং সেটা কষ্ট পেয়ে তারপরে বলছে, ওকে ঠিক আছে, তোমার আমি ছাইড়া দিলাম, যাও, তার সাথে যে যদি তুমি সুখে থাকতে পারো তাইলে থাকো, দেখবো না। এরকম একটা কষ্টের পোস্ট এরকম মনে হচ্ছে। কিন্তু আমেরিকার মতো একটা দেশের রাষ্ট্রপ্রধানের এই ধরনের এই যে এটাকে উঠতি বয়সী ছেলে মেয়েদের প্রেমে ছ্যাঁকা খাওয়ার মতো করে পোস্ট করা, এটা আমি জানি না তার এই পোস্টের পিছনে কি কারণ আছে, সে কিভাবে এই পোস্টগুলো করে, বা তার যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো যারা কন্ট্রোল করে তারা আসলে কিভাবে এই পোস্টগুলো করে। এখানে তিনি তার এক্সিকিউটিভ অর্ডার সাইন করছেন। কি সেই এক্সিকিউটিভ অর্ডার? সেই এক্সিকিউটিভ অর্ডার হচ্ছে সে আমেরিকার যে প্রতিরক্ষা মন্ত্রণালয়, আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রণালয়কে সে পরিবর্তন করে নাম দিয়েছে যুদ্ধ মন্ত্রণালয়। যুদ্ধ মন্ত্রণালয় নাম দেওয়ার জন্য সে তার অর্ডার সাইন করেছে। এখন এটাকে অনেকে বলছেন যে এটা সেকেন্ডারি হিসেবে ব্যবহার হবে, এই যে ডিফেন্সকে উঠিয়ে দেওয়া হচ্ছে সেকেন্ডারি হিসেবে ব্যবহার করা হবে। অনেকে বলছেন এটাকে ফাইনালি ব্যবহার করার জন্য তার এটাকে কংগ্রেসের মধ্যে দিয়ে আসতে হবে। এখন এই যে নাম পরিবর্তন, যে প্রতিরক্ষা, তার অনেক কথা আছে। এখানে বক্তব্য আছে যে আমরা
প্রথম বিশ্বযুদ্ধে জিতেছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জিতেছি, এর মাঝে যত যুদ্ধ হয়েছে সেগুলোতে জিতেছি। অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঝে যা হয়েছে সেগুলোতে জিতেছি। তারপরে হচ্ছে এর আগে বহু যুদ্ধে জিতেছি এবং আমাদের যুদ্ধে জেতার ইতিহাস আছে। আমাদের সেই ইতিহাস ঐতিহ্যকে বুলন্দ করার জন্য আমাদের এই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম দেয়া দরকার যুদ্ধ মন্ত্রণালয়। আমরা কি প্রতিরক্ষাই শুধু করি নাকি? কেন এরকম একটা ডিফেন্সিভ নাম দিতে হবে? কেন দুর্বল দেখাতে হবে? তা সব জায়গায় এই জিনিসটা যে আমি কেন আমেরিকাকে দুর্বল দেখাবো? এখন দুর্বল তো ভাই দেখানোর ক্ষেত্রে না, দুর্বল তো তুমি হয়ে যাচ্ছ। সেখান থেকে সবল হওয়ার জন্য অর্থনৈতিক, ডিপ্লোম্যাটিক এবং সামরিক কৌশল এবং সামরিক কিছু অ্যাকশন দরকার। এই সামরিক অ্যাকশন বলতে আমি যুদ্ধকে বোঝাচ্ছি না, এরকম কিছু অ্যাকশন দরকার যেগুলোর মাধ্যমে এখন তুমি অর্থনৈতিকভাবে যদি দুর্বল থাকো, তাহলে রাজনৈতিকভাবে এবং ডিপ্লোম্যাটিক ওয়েতে যদি দুর্বল থাকে, দেশের মধ্যে যদি ঝামেলা থাকে, যেমন তার দেশের মধ্যে এখন ব্যাপক পরিমাণে ঝামেলা চলছে, প্রায় প্রত্যেকটা শহরে নিজের দেশের শহরের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্য শহরের কি বলে তার কথা অনুযায়ী আর কি, যে অনেকগুলো শহর, যে সমস্ত শহরে তার দল ক্ষমতায় নেই অথবা তার কথা মতো চলে, এরকম গভর্নর নেই, তার কথা হচ্ছে ওই সমস্ত আমেরিকার শহর এখন রাষ্ট্রের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সেখানে ব্যাপক পরিমাণে হচ্ছে মাদকাসক্ত হয়ে পড়ছে যুব সমাজ, সেখানে খুন, রাহাজানি, ডাকাতি, লুটতরাজ সব জায়গায় ছড়িয়ে পড়ছে। এটা হচ্ছে তার কথা। এবং সে বলছে যে ওখানের শহরের যে অথরিটি, তারা সেখানে নিরাপত্তা দিতে পারছে না। আমি আমার ফেডারেল অর্থাৎ রাষ্ট্রের কাছ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে আমি সৈন্য পাঠাচ্ছি। এই পর্বে আমরা ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কিছু কার্যকলাপ, মন্তব্য আর সেই সাথে রাশিয়া ইউক্রেন যুদ্ধের বর্তমান পরিস্থিতি নিয়ে পাঠানো একটা বিশ্লেষণ দেখছি। তো লেখাটা পড়তে গিয়ে আমার প্রথমেই যেটা মনে হলো, মানে ট্রাম্পের বিভিন্ন কাজকর্মের কথা বলা হয়েছে, আবার ইউক্রেন যুদ্ধেরও কথা আছে, কিন্তু এই দুটোর মধ্যেকার যোগসূত্রটা যেন আরেকটু স্পষ্ট হতে পারত। হ্যাঁ, ঠিক। আমারও ওই জায়গাটাতেই চোখ আটকেছে। মানে একদিকে দেখুন ট্রাম্পের কত রকমের কাণ্ডকারখানা, সোশ্যাল মিডিয়া পোস্ট, প্রতিরক্ষা দফতরের নাম বদলের চিন্তা, ভেনেজুয়েলা বা উত্তর কোরিয়া নিয়ে তার সব পদক্ষেপ, আবার ভারত, রাশিয়া, চীন নিয়েও মন্তব্য। হ্যাঁ, অনেক কিছু। এই সবকিছুর একটা লম্বা তালিকা দেওয়ার পরেই হঠাৎ করে আমরা যেন ইউক্রেন যুদ্ধের একেবারে ডিটেলসে ঢুকে পড়ছি। এই যে লাফটা, এটা একটু আকস্মিক লাগছে। পাঠকের মনে হতেই পারে যে হ্যাঁ, দুটো বিষয় গুরুত্বপূর্ণ, কিন্তু লেখক ঠিক এদের কোথায় মেলাতে চাইছেন, মানে সুতোটা কোথায়? ঠিক, বিশেষ করে ট্রাম্পের যে একটা কি বলে অস্থির বা আনপ্রেডিক্টেবল আচরণ, সেটার সাথে ইউক্রেনের মতো এত বড় একটা ভূরাজনীতিক ঘটনার কার্যকারণ সম্পর্কটা ঠিক কোথায়, সেটা বুঝতে একটু যেন খটকা লাগে। একদম। সংযোগটা যদি আলোচনার শুরুতেই ধরিয়ে দেওয়া যেত, তাহলে পুরো লেখাটা একটা নির্দিষ্ট ছন্দে এগোতো। হ্যাঁ, তা ঠিক। আচ্ছা, এই সংযোগটা ভালো করার জন্য কি করা যেতে পারে? আমার মনে হচ্ছিল হয়তো শুরুতেই একটা মূল প্রশ্ন বা থিম সেট করা যেতে পারে। যেমন ধরুন, আমেরিকার মতো একটা সুপার পাওয়ারের নেতার যখন এমন অস্থির আচরণ দেখা যায়, সেটা বিশ্বজুড়ে, বিশেষ করে ইউক্রেনের মতো একটা কনফ্লিক্টে ঠিক কী ধরনের প্রভাব ফেলে? এই প্রশ্নটাকে কেন্দ্র করে যদি পুরোটা সাজানো হতো। দারুণ পয়েন্ট। ওই কেন্দ্রীয় থিমটা থাকলে পুরো বিশ্লেষণের একটা মেরুদণ্ড তৈরি হয়ে যায়, তাই না? যেমন ধরুন ট্রাম্পের ওই মেক আমেরিকা গ্রেট এগেন আইডিয়া, যেটা অনেক সময় আমেরিকার একলা চলার নীতিকেই তো উস্কে দিয়েছে, কিংবা ধরুন ন্যাটো বা পুরনো মিত্রদের নিয়ে তার যে অবিশ্বাস। হ্যাঁ, বা শর্ত দেওয়া। ঠিক, এগুলোকে শুধু বিচ্ছিন্ন ঘটনা হিসেবে না দেখে ওই কেন্দ্রীয় প্রশ্নের আলোয় যদি ফেলা হতো, হয়তো শুরুতেই একটু ইঙ্গিত দেয়া যেত যে আমেরিকার এই ধরনের নীতিগত টালমাটাল অবস্থা বা নেতৃত্বের অনিশ্চয়তায় ইউরোপের দেশগুলোর মধ্যে কতটা চিন্তা তৈরি করেছিল, আর সেটা কি রাশিয়ার স্ট্র্যাটেজিক ক্যালকুলেশনকে কোনোভাবে প্রভাবিত করেছিল। হ্যাঁ, মানে পুতিন হয়তো ভেবেছেন এটাই সুযোগ, বা আমেরিকা পাশে থাকবে না আগের মতো। হতেও পারে। তারপর যখন ইউক্রেন যুদ্ধের বিস্তারিত বিবরণে যাওয়া হচ্ছে, যেমন ধরুন রাশিয়ার নতুন কোন কোন এলাকা চাইছে বা যুদ্ধের এখনকার অবস্থা, তখন দেখানো যেত যে আমেরিকার পলিসি শিফট হলে এই পুরো ইকুয়েশনটা কিভাবে পাল্টে যেতে পারে। অথবা আরেকটা অ্যাপ্রোচ হতে পারে বিষয়গুলোকে থিম অনুযায়ী ভাগ করে নেওয়া। যেমন একটা সেকশন শুধু ট্রাম্পের নীতি আর আন্তর্জাতিক জোটগুলোর ভবিষ্যৎ নিয়ে, আরেকটা হয়তো আমেরিকার ভেতরের রাজনীতি কিভাবে বাইরের নীতিকে প্রভাবিত করে, এরকম কিছু। তাতে কি পাঠকের বুঝতে সুবিধা হবে? সেটাও খুব ভালো আইডিয়া হতে পারে অবশ্যই। যেমন
একটা অংশে হয়তো শুধু ট্রাম্পের অর্থনৈতিক চালগুলো নিয়ে কথা বলা হলো, চীনের সাথে ট্রেড ওয়ার, বিভিন্ন দেশের ওপর ট্যারিফ বসানো, হ্যাঁ, সেটার সাথে ইউক্রেন যুদ্ধের যে অর্থনৈতিক দিকগুলো আছে বা ধরুন স্যাংশনের কার্যকারিতা, এগুলোকে কানেক্ট করা গেল। আবার আরেকটা অংশে হয়তো তার ওই যে লাগাম ছাড়া কথাবার্তা বা সোশ্যাল মিডিয়ার ব্যবহার, সেটা কিভাবে ডিপ্লোমেসি বা জনমতকে প্রভাবিত করে, আর তার পরোক্ষ প্রভাব ইউক্রেনে কিভাবে পড়ছে। আচ্ছা, মানে থিম ধরে ধরে এগোলে কানেকশনটা আরও জোরালো হবে। হ্যাঁ, আমার তো তাই মনে হয়। লেখাটা অনেক বেশি গোছানো লাগবে। মানে মূল কথাটা হলো, দুটো বিষয়কে শুধু পাশাপাশি রাখলেই তো হবে না, তাদের মধ্যেকার ব্রিজটা পাঠকের চোখের সামনে তৈরি করে দিতে হবে। আর এই সংযোগের অভাবটা হয়তো আরও বেশি করে বোঝা যাচ্ছে, কারণ লেখাটাতে এতগুলো ঘটনার কথা বলা হয়েছে, কিন্তু কোনোটাই যেন ঠিক বিস্তারিতভাবে, মানে গভীরে গিয়ে দেখা হয়নি। মনে হচ্ছিল একটা লিস্ট দেওয়া হচ্ছে। ঠিক এই পয়েন্টটাই আমি ভাবছিলাম। ট্রাম্পের কাজের লিস্টটা দেখুন না, ট্রুথ সোশ্যালে পোস্ট, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম বদলে যুদ্ধ মন্ত্রণালয় করার ইচ্ছা, অভিবাসীদের তাড়ানোর হুমকি, ভেনেজুয়েলার ওপর ড্রোন হামলার কথা, মাঝরাতে চীনের কুচকাওয়াজ দেখা, ফেডারেল রিজার্ভকে চাপ দেওয়া। হ্যাঁ, উদাহরণ অনেক। প্রচুর। প্রতিটি হয়তো ট্রাম্পের চরিত্র বা কাজের ধরন বুঝতে সাহায্য করে, কিন্তু সমস্যাটা হলো এতগুলো বিষয়কে যখন পরপর শুধু ছুঁয়ে যাওয়া হয়, তখন মনে হয় যেন আমরা একটা নিউজ বুলেটিনের সামারি পড়ছি, কোনো গভীর বিশ্লেষণ নয়। ঠিক, মানে ঘটনার পেছনে কারণটা কি বা এর লং টার্ম ইফেক্ট কি হতে পারে, সেই আলোচনাগুলো একটু কম। একদম। লেখকের কিছু ব্যক্তিগত রিয়াকশন আছে, যেমন মনে হচ্ছে, আমি জানি না, বা ছেলে মানুষই। এগুলো লেখাটাকে পার্সোনাল টাচ দিয়েছে, ঠিক আছে, কিন্তু এর পাশে যদি আরও একটু ডেটা বা অ্যানালিসিস থাকতো, তাহলে যুক্তিগুলো অনেক বেশি ওজন পেত। মনে হচ্ছিল যেন অনেকগুলো দরজা শুধু দেখিয়ে দেওয়া হলো, কিন্তু কোনোটা খুলে ভেতরে ঢোকা হলো না। তাহলে এক্ষেত্রে পরামর্শ কি হতে পারে? অনেকগুলো ঘটনার লিস্ট না দিয়ে কয়েকটা বেছে নিয়ে সেগুলোর গভীরে যাওয়া। হ্যাঁ, আমার মনে হয় সেটাই ভালো। হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সিম্বলিক 2-3টে ঘটনা বেছে নিয়ে সেইগুলোর একটা, যাকে বলে পোস্টমর্টেম করা, তাতে লেখার ডেপথ বাড়বে আর লেখকের মূল বক্তব্যটাও অনেক বেশি শার্প হবে। যেমন ধরুন ওই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম বদলের ব্যাপারটা, লেখাটাতে খরচের প্রশ্নটা তোলা হয়েছে। হ্যাঁ, যেটা একটা ভ্যালিড পয়েন্ট। এই নাম বদলাতে যে টাকা লাগবে তা দিয়ে তো আরও ড্রোন বাড়ানো যায়, কথাটা ঠিক, কিন্তু এর বাইরেও তো অনেক দিক আছে। যেমন? এর প্রতীকী অর্থটা। ঠিক, প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে যুদ্ধ মন্ত্রণালয়, এটা তো শুধু একটা নাম বদল নয়, এর একটা বিরাট সিম্বলিক মিনিং আছে। আমেরিকার যে এতদিনকার একটা সেলফ ইমেজ, মানে ডিফেন্সিভ থাকার ইমেজ, সেটার সাথে এটা কতটা মেলে বা মেলে না। এটা কি আমেরিকার ফরেন পলিসিতে আরও অ্যাগ্রেসিভ হওয়ার ইঙ্গিত? দেশের ভেতরে এর প্রভাব কি হতে পারে? ট্রাম্পের সাপোর্টাররা কিভাবে নেবে? আর যারা বিরোধী, তারা আবার আন্তর্জাতিকভাবে দেখুন, আমাদের মিত্র দেশগুলো ইউরোপ বা এশিয়াতে, তারা এটাকে কিভাবে দেখবে? আর রাশিয়া বা চীনের মতো দেশগুলোই বা কি মেসেজ পাবে? এটা কি আমেরিকার আসল মিলিটারি স্ট্র্যাটেজি বা ক্যাপাবিলিটির কোনো রিফ্লেকশন, নাকি শেফ পলিটিক্যাল গিমিক বা নিজের স্ট্রং লিডার ইমেজ বানানোর চেষ্টা? এই প্রশ্নগুলো তুললে আলোচনাটা অনেক দূর যেত। আর ট্যারিফের বিষয়টা, সেখানে বলা হয়েছে যে সাধারণ মানুষের ওপর চাপ পড়ছে, ভারতের উপরেও চাপ তৈরি হচ্ছে। এর বাইরে কি বিশ্লেষণ যোগ করা যেত? ট্যারিফের বিষয়টাও একইভাবে আরও গভীরে নেওয়া যেত। শুধু সাধারণ মানুষের ওপর প্রভাব বা ভারত মার্কিন সম্পর্কে টানাপোড়েনের মধ্যে আটকে না থেকে দেখা যেত এই ট্যারিফ নীতির পেছনে ট্রাম্পের আসল রাজনৈতিক বা অর্থনৈতিক লক্ষ্যটা কী ছিল। এটা কি সত্যি আমেরিকা ফার্স্ট নীতির জন্য, নাকি দরকষাকষির একটা টুল? কতটা সফল হয়েছিল এই কৌশল? সেটাই। আমেরিকার কিছু ইন্ডাস্ট্রি বা ওয়ার্কার গ্রুপ কি সত্যি লাভবান হয়েছিল, নাকি ওভারঅল ইকোনমিক ক্ষতিগ্রস্ত হয়েছিল? আন্তর্জাতিক বাণিজ্যে এর আসল প্রভাবটা কী ছিল? কিছু ডেটা বা ইকোনমিস্টদের অ্যানালিসিস যোগ করলে লেখকের ব্যক্তিগত মতামতের পাশাপাশি একটা অবজেক্টিভ ছবিও আসত। এরকম কয়েকটা ঘটনার ইনডেপথ অ্যানালিসিস পুরো লেখাটার মান অনেক বাড়িয়ে দিত। পাঠক তখন শুধু ঘটনা জানত না, ঘটনার ভেতরের ডাইনামিক্সগুলো বুঝতে পারত। আচ্ছা, এবার আসি লেখার শেষ অংশে, যেখানে ইউক্রেন যুদ্ধের বিস্তারিত বিবরণ দেয়া হয়েছে। সেখানেও কি এই গভীরতার অভাব বা আগের আলোচনার সাথে সংযোগের ঘাটতিটা আছে? দেখুন, ইউক্রেন যুদ্ধের অংশটা ইনফরমেশনের দিক থেকে খুবই রিচ।
এটা বলতেই হবে, রোজ কত ড্রোন বা মিসাইল পড়ছে, রাশিয়ার এখন কোন কোন এলাকা দাবি করছে, তাদের চাওয়াটা যে আরও বাড়ছে, শুধু ডনবাস বা দক্ষিণে নয়, মিকোলাইভ, ওদেশা পর্যন্ত ইউক্রেনকে যে সিকিউরিটি গ্যারান্টি দরকার, ফ্রান্সের নেতৃত্বে কোয়ালিশন অফ দ্য উইলিং তৈরির চেষ্টা। হ্যাঁ, তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ আর আপ টু ডেট। ঠিক, কিন্তু সমস্যাটা আবার সেই কানেকশনের। এই যে এত ডিটেইলড আর ভ্যালুয়েবল অ্যানালিসিস, এটা আগের পার্টে যে ট্রাম্পের কার্যকলাপ বা তার মাইন্ডসেট নিয়ে আলোচনা হলো, সেটার সাথে প্রায় ডিট্যাচড মনে হচ্ছে। পড়তে পড়তে মনে হচ্ছিল আমরা যেন ট্রাম্প চ্যাপ্টার শেষ করে একদম নতুন একটা চ্যাপ্টারে চলে এসেছি। মানে ট্রাম্পের ফিরে আসার সম্ভাবনা বা তার এখনকার প্রভাব এই যুদ্ধ পরিস্থিতিকে কিভাবে এফেক্ট করতে পারে, সেই যোগসূত্রটা একদম শেষে অল্প একটু বলা হয়েছে। হ্যাঁ, খুব হালকাভাবে টাচ করা হয়েছে। শেষ পর্যন্ত ট্রাম্প কোন দিকে টার্ন করে, অথচ এই কানেকশনটা কিন্তু পুরো ইউক্রেন অংশ জুড়েই বোনা যেত, বিভিন্ন পয়েন্টে পয়েন্টে। কিভাবে, কয়েকটা উদাহরণ দেওয়া যাক? অবশ্যই। যেমন ধরুন, যখন রাশিয়ার টেরিটোরিয়াল দাবির কথা হচ্ছে, বিশেষ করে মিকোলাইভ বা ওদেসার মতো অঞ্চলের ওপর তাদের নজর, ঠিক তখনই প্রশ্ন তোলা যেত যে ট্রাম্প যদি আবার ক্ষমতায় আসেন, যিনি হয়তো পুতিনের সাথে তাড়াতাড়ি একটা ডিল করতে চাইবেন, বা ইউরোপের সিকিউরিটি নিয়ে যার মাথা ব্যথা কম মনে হয়, তাহলে রাশিয়ার এই দাবিগুলো কতটা রিয়েলিস্টিক হয়ে উঠবে, ইউক্রেনের বার্গেনিং পজিশন কতটা দুর্বল হবে, বা ইউরোপীয় দেশগুলোই বা তখন কি করবে। ঠিক, তার মানে ইউক্রেন যুদ্ধের প্রত্যেকটা ফ্যাক্টর আলোচনার সময় ট্রাম্প ফ্যাক্টর বা আমেরিকার পলিটিক্যাল শিফটের প্রভাবটা জুড়ে দেওয়া। হ্যাঁ, যেখানে যেখানে প্রাসঙ্গিক। আরেকটা উদাহরণ দেখুন, ওই যে কোয়ালিশন অব দ্য উইলিংয়ের কথা বলা হয়েছে, ২৬টা দেশ ইউক্রেনকে মিলিটারি সাহায্য দিতে রাজি। খুব ভালো খবর, কিন্তু এর পাশেই তো বিশ্লেষণ করা যেত যে এই ধরনের জোটের কার্যকারিতা বা টিকে থাকাটা কতটা আমেরিকার লিডারশিপের ওপর ডিপেন্ডেন্ট। আচ্ছা, ট্রাম্প যদি ফিরে আসেন এবং ন্যাটো বা ইউরোপের প্রতি তার পুরনো অ্যাটিচিউড বজায় রাখেন, তাহলে এই উইলিং কোয়ালিশন কতটা উইলিং থাকবে? আমেরিকার টাকা আর অস্ত্র সাহায্য ছাড়া এই জোট কি একই রকম এফেক্টিভ থাকতে পারবে? ফ্রান্স বা জার্মানির পক্ষে কি সেই গ্যাপ পূরণ করা সম্ভব? এই প্রশ্নগুলো আলোচনাটাকে আরও মিনিংফুল করে তুলত। এমনকি ড্রোন যুদ্ধের যে ব্যাপকতার কথা বলা হয়েছে, সেখানেও হয়তো এই সংযোগ আনা যেত। নিশ্চয়ই, রোজ শত শত ড্রোনের ব্যবহার, এটা যুদ্ধের একটা নতুন রিয়ালিটি। কিন্তু এই ড্রোন টেকনোলজি, ইন্টেলিজেন্স শেয়ারিং বা ফাইন্যান্সিয়াল সাপোর্ট, এর একটা বড় অংশ তো এখনও আমেরিকা বা তার মিত্রদের থেকেই আসছে। যদি আমেরিকার পলিসি চেঞ্জ হয়, যদি তারা সাহায্য কমিয়ে দেয় বা কন্ডিশনাল করে দেয়, তাহলে যুদ্ধের এই ভাইটাল দিকটা কিভাবে এফেক্টেড হবে? ইউক্রেনের প্রতিরোধ ক্ষমতা কি একই থাকবে? বুঝতে পারছি। এভাবে আলোচনার প্রায় প্রত্যেকটা মোড়ে ট্রাম্প ফ্যাক্টর বা আমেরিকার রাজনৈতিক অস্থিরতার প্রভাবটাকে যোগ করা যেত। তাতে পুরো লেখাটার যে মূল সুর, মানে একজন নেতার আনপ্রেডিক্টেবল আচরণ বা পলিসি কিভাবে পুরো বিশ্বের ঘটনা প্রবাহকে, বিশেষ করে ইউক্রেনের মতো একটা যুদ্ধকে প্রভাবিত করতে পারে, সেটা অনেক বেশি জোরালোভাবে প্রতিষ্ঠা পেত। লেখাটা তখন শুধু তথ্যের যোগফল না হয়ে একটা গভীর অ্যানালিসিস হয়ে উঠত। তাহলে আজকের আলোচনা থেকে যা বুঝলাম, এই বিশ্লেষণটাকে আরও শক্তিশালী আর গোছানো করার বেশ কয়েকটা রাস্তা আছে। প্রথমত, ট্রাম্পের কার্যকলাপ আর ইউক্রেন যুদ্ধের মধ্যে একটা পরিষ্কার যোগসূত্র তৈরি করতে হবে, যেটা পুরো লেখাটায় থাকবে। দ্বিতীয়ত, অনেকগুলো ঘটনার শুধু উল্লেখ না করে কয়েকটা মূল ঘটনার গভীরে গিয়ে বিশ্লেষণ করতে হবে। আর তৃতীয়ত, ইউক্রেন যুদ্ধের বিবরণের সাথে আমেরিকার রাজনীতির সম্ভাব্য প্রভাবকে আরও ভালোভাবে আলোচনার সব স্তরে যুক্ত করতে হবে। একদম। আমাদের মূল পরামর্শগুলো যদি সংক্ষেপে বলি: ১. আলোচনার শুরুতেই একটা সেন্ট্রাল কোয়েশ্চেন বা থিম ঠিক করুন, যেটা ট্রাম্পের আপাতদৃষ্টিতে বিচ্ছিন্ন কাজগুলোকে ইউক্রেন পরিস্থিতির বড় ছবির সাথে জুড়বে। ২. অনেকগুলো উদাহরণ না দিয়ে ২ বা ৩টি সবচেয়ে গুরুত্বপূর্ণ বা প্রতীকী ঘটনা বেছে নিন, যেমন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম বদলের প্রস্তাব বা ট্যারিফ নীতি, এবং সেগুলোর মাল্টি ডাইমেনশনাল অ্যানালিসিস করুন। তথ্য আর যুক্তির গভীরতা বাড়ান। ৩. ইউক্রেন যুদ্ধ নিয়ে যখন আলোচনা করছেন, তখন প্রত্যেকটা গুরুত্বপূর্ণ পয়েন্টে, যেমন রাশিয়ার দাবি, সিকিউরিটি গ্যারান্টি, কোয়ালিশন, যুদ্ধের ধরন, আমেরিকার সম্ভাব্য নীতি পরিবর্তন বা ট্রাম্প ফ্যাক্টরের প্রভাবটাকে সক্রিয়ভাবে ভাবুন এবং আলোচনায় আনুন। এতে পুরো লেখাটা আরও প্রাসঙ্গিক আর ইন্টিগ্রেটেড মনে হবে। আশা করি এই পরামর্শগুলো আপনার কাজকে আরও উন্নত করতে সাহায্য করবে। হ্যাঁ, আপনার পরিমার্জিত লেখা পেলে আমরা আবার সেটা নিয়ে কথা বলতে আগ্রহী হব।